রোহিত কেন দুধের গ্লাস ফেলে দিত জানি না। ওর এই কাজটা আমার খুব খারাপ লাগতো। আমি ওকে অনেকবার নিষেধ করেও বলতাম, মা যখন এত আদর করে দুধ নিয়ে আসে তখন সেটা খাও, কিন্তু সেই জিনিসটা সে রাজি না হয়ে দুধটা ফেলে দিত। কিন্তু আজ আমি ঠিক করেছিলাম যে আমি তাকে দুধ ফেলতে দেব না। পরিবর্তে আমি তার কাছ থেকে দুধ নিয়েছিলাম এবং এটি আলাদা করে রেখেছিলাম। তিনি আমাকে দুধ ফেলে দিতে বললেন, কিন্তু আমি বললাম আমি এখনই ফেলে দেব। তারপর কিছুক্ষণ পরে আমি পান করলাম সেই দুধ। কিন্তু আমি জানতাম না যে দুধ পান করার পর আমার সাথে। আমার নাম পাম্মি এবং আমার বয়স 30 বছর। আমি একজন বিধবা এবং বিধবা হওয়ার পর আমি আমার শ্বশুরবাড়িতেই থাকি। মাত্র 3 বছর আগে কিষানের সাথে আমার বিয়ে হয়েছিল। কিষান আমার মায়ের বন্ধুর আত্মীয় ছিল। এই সম্পর্ক কিষানের ইচ্ছা এবং পছন্দ অনুযায়ী হয়েছিল। আমাদের এই লোকেদের সাথে দেখা সাক্ষাৎ তো ছিল না, তবে আমাদের অন্য এক আত্মীয়ের বাড়িতে একটি পার্টিতে দেখা হয়। কিষান আমাকে প্রথম দর্শনেই পছন্দ করেছিল। আমার মা আমার বিয়ের সম্বন্ধ নিয়ে খুব চিন্তায় ছিলেন, তাই কিষানের সম্পর্কটা আসার সাথে সাথেই সে তা মেনে নেয়। আসলে মা নিজেই বিধবা হওয়ার অনেক বছর হয়ে গেল। বাবা আমার ছোটবেলায় মারা গিয়েছিলেন। তারপর মা আমাকে একা মানুষ করেছিলেন। আমার অন্য কোনো বোন বা ভাই নেই। আমি আমার মায়ের একমাত্র সন্তান, তাই আমি আমার মায়ের সুখের একমাত্র ভরসা ছিলাম। আমার মা আমাকে ছোটোখাটো চাকরি করে বড় করেছেন। এটা ঈশ্বরের কৃপা ছিল যে আমাদের নিজেদের একটি বাড়ি ছিল, তাই অনেক কিছু বেশ সহজ ছিল। যখন আমি 18 বছর বয়সী হলাম, আমার মা আমার সম্বন্ধের দিকে নজর দিতে শুরু করলেন। কিন্তু ছেলেদের কাছ থেকে অনেক চাহিদা ছিল। তারা যৌতুকের জন্য সব কিছু চাইতো এবং আমার দরিদ্র মা, একজন সাধারণ গৃহিণী যিনি ছোটোখাটো চাকরি করে আমাকে মানুষ করেছিলেন, তিনি কিভাবে ছেলেদের দাবি অনুযায়ী এত যৌতুক দিতে পারেন? এইভাবে সময় কাটতে লাগলো। আমার সৌন্দর্য এবং আমার লেখাপড়াও কোনো কাজে আসেনি এবং কিছুদিনের মধ্যেই আমার বয়স 27 হয়ে গেল। মা এখন ঘুমহীন রাত কাটাচ্ছেন এবং তিনি এক মুহূর্তের জন্য শান্তি পাচ্ছেন না। তিনি চেয়েছিলেন যে তিনি মারা যাওয়ার আগে আমি যেন বিয়ে করি এবং প্রায়শই সে এটা প্রকাশ করত, কারণ আমার সম্বন্ধের সমস্যাগুলি মাকে রক্তচাপ এবং সুগারের মতো রোগ দিয়েছে। সে রাতে ঘুমাতে পারে না, যদিও আমি তাকে খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম। মা, আপনার স্বাস্থ্য নষ্ট করবেন না। আপনি এটা করুন, আপনি বিশ্বাস করুন ভগবানকে, আমার ভাগ্য যেখানে আছে তা আমার সাথেই থাকবে। কিন্তু তিনি একজন মা ছিলেন। তিনি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন। সেজন্য তিনি আমার সাজানো ঘর সংসার দেখতে চেয়েছিলেন। মা এমনকি আত্মীয়দের সাথেও যোগাযোগ কমিয়ে দিয়েছিলেন, কারণ আত্মীয়রা সহানুভূতি দেখাতো এবং তারা গরিব ভেবে অনুদান দেওয়ার চেষ্টা করত, যেখানে মায়ের স্বাস্থ্যের জন্য এটি গ্রহণযোগ্য ছিল না। তাই তিনি আত্মীয়দের বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন। একদিন মায়ের এক বন্ধু তার ছেলের বিয়ের কার্ড নিয়ে এসেছিল। মা খুশি হয়েছিল, কিন্তু একটা দুঃখ মাকে ঘিরে রেখেছে, কারণ তার ছেলে ছোট ছিল এবং এই সম্বন্ধটাও হাতের বাইরে চলে গিয়েছিল কুণ্ডলী মেলাতে গিয়ে। আমি আমার মাকে বলেছিলাম যে আমরা দুজন অবশ্যই একসাথে যাব এবং বিয়ে আনন্দে উপভোগ করব, কারণ অনেক দিন হয়ে গেছে আমরা মা মেয়ে দুজনেই কোথাও বেড়াতে যাইনি। তাই আমার জন্য বিশেষভাবে তৈরি সারারা এবং লাল তারার ওড়নাসহ একটি সাদা কুর্তি কিনেছিলাম এবং আমার মায়ের সাথে বিয়েতে গিয়েছিলাম। সেই বিয়ে বাড়িতেই কিষান ও তার মা উপস্থিত ছিলেন। কিষান আমাকে প্রথম দেখাতেই পছন্দ করেছিল এবং আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল এবং আমি বিয়ে করে কিষানের বাড়িতে এসেছি। কিষান একজন খুব ভালো এবং প্রেমময় স্বামী হিসাবে প্রমাণিত হয়েছিল। আমি খুব ভাগ্যবান যে কিষান আমার জীবনে এসেছিল। কিষান আমার সব রকম যত্ন নিয়েছে এবং আমার প্রতিটি প্রয়োজন পূরণ করার জন্য সে তার যথাসাধ্য চেষ্টা করেছে। আমার মাও আমাদের খুব খুশি দেখে খুব খুশি হয়েছিল। আমার শাশুড়ির মনোভাব কখনো ভালো কখনো খারাপ থাকতো, কিন্তু আমি তা উপেক্ষা করতাম, কারণ বাড়িতে এমন ছোটোখাটো তুচ্ছ ঘটনা ঘটে। সুখের দোলনায় দুলতে দুলতে আমি বুঝতেই পারিনি কিভাবে 3 বছর কেটে গেল। কিষান আমাকে খুব কমই আমার মায়ের সাথে থাকতে দেয়, কারণ সে বলতো যে
আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারবো না। তাই সে আমাকে রাতে আমার বাবা মায়ের বাড়িতে থাকতে দিত না। সে আমাকে তার সাথে নিয়ে যেত এবং আমাকে সাথে নিয়েই চলে আসতো, কারণ সে বলেছিল আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারবো না। তাই সে আমাকে তার সাথে নিয়ে যেতেন এবং আমার মায়ের সাথে দেখা করিয়ে আমাকে সাথে নিয়েই ফিরে আসতেন। কিন্তু সেদিন আমার মায়ের খুব শরীর খারাপ ছিল এবং শীত শুরু হতে চলেছে, মায়ের শ্বাসকষ্ট হচ্ছিল, যার কারণে আমি খুব চিন্তিত ছিলাম। মায়ের সমস্যা দেখে কিষান আমাকে মায়ের সাথে রাতের জন্য থাকতে দিল। ও বলল, আজ তুমি এখানে থেকে যাও, আন্টির অবস্থা ভালো না, আমি কালকে একসময় এসে তোমাকে নিয়ে যাব। আমি নিজেও মায়ের কাছে থাকতে চেয়েছিলাম, কিন্তু কিষানের কারণে আমি তাকে বলতে পারিনি। কিন্তু কিষান নিজেই যখন বলল, তারপর আমি আনন্দের সাথে মায়ের কাছে থাকলাম। কিন্তু জানতাম না এখানে থাকাটা আমার সারা জীবন নষ্ট হয়ে যাবে। এমন একটা দুঃখ পাবো যেটা থেকে আমি বেরোতেই পারবো না। কিষান আমাকে ছেড়ে চলে গেল। মায়ের অবস্থাও ভালো ছিল না। আমি তাকে ওষুধ দিয়ে তাকে শুইয়ে দিলাম এবং তার জন্য স্যুপ বানাতে রান্নাঘরে গেলাম, কারণ তার স্যুপ খেতে খুব ভালো লাগছে। তাকে স্যুপ দেওয়ার পর আমি তার কাছে শুয়ে পড়লাম ঘুমানোর জন্য। মাকে ঠিক সেভাবেই জড়িয়ে ধরলাম, বিয়ের আগে যেভাবে তার সাথে ঘুমাতাম। কিন্তু মাঝরাতে একটা কল এলো, যেটা আমার পৃথিবীকে ভেঙে দিল। কিষানের বাড়ি থেকে ফোন এসেছে। কিষানের ছোট ভাই রোহিতের ফোন ছিল। সে বলছিল, বৌদি, আমার দাদা এখন আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে, আমাদের পৃথিবী ধ্বংস হয়ে গেছে, আমরা অনাথ হয়ে গেছি, বৌদি, দাদা মারা গেছে। এই কথা শুনে আমার পায়ের নিচ থেকে তো মাটি সরে গেল আর আমার চোখ পাথর হয়ে গেল। আমি বারবার রোহিতকে জিজ্ঞেস করলাম, রোহিত, কি আজে বাজে কথা বলছো, আমার কিষানের কি হয়েছে? কিন্তু ততক্ষণে ফোনটা বন্ধ হয়ে গেছে। মায়ের অবস্থার তোয়াক্কা করিনি। আমি পাগলের মতো বাইরে ছুটে গিয়েছিলাম আর মা পিছন থেকে আমাকে ডাকতে থাকে, পাম্মি, প্লিজ দাঁড়াও, বলো কি হয়েছে। কিন্তু মাকে কিছু বলার সাহস পেলাম না। আমি এভাবে দৌড়ে এসে রাস্তায় পৌঁছালাম এবং একটা রিকশাকে হাত দেখিয়ে তাতে গিয়ে বসলাম। মনে মনে প্রার্থনা করছিলাম, হে ভগবান, যেন সব ঠিক হয়ে যায়। রোহিত হয়তো রসিকতা করছে, বা কিষান হয়তো ভয় দেখিয়ে রোহিতকে আমাকে ডাকতে বলেছে। কিন্তু সেরকম কিছুই হয়নি। আমি একই জিনিসের জন্য বারবার প্রার্থনা করছিলাম, কিন্তু আমার সমস্ত প্রার্থনা বেকার হয়ে গেল। আমি যখন শ্বশুরবাড়িতে পৌঁছালাম, দেখলাম সেখানে শোকের মাতম, মানুষের ভিড়, সবার চোখ থেকে অশ্রু ঝরছে, সবাই কাঁদছে। আমার সামনে আমার কিষান শুয়ে আছে প্রাণহীন শরীরে, চোখ বন্ধ করে। তাকে এত নিষ্পাপ দেখাচ্ছিল যেন সে এখনই চোখ খুলতে চলেছে। আমি এগিয়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়ি। জানি না কতক্ষণ পরে জ্ঞান ফিরে পেলাম, আর যখন জ্ঞান ফিরলাম তখন কিষানের শেষকৃত্য হয়ে গিয়েছিল। কিন্তু আমার শোক এখন শুরু হয়ে গিয়েছিল। আমি প্রাণহীন হয়ে গিয়েছিলাম। কিষানের চলে যাওয়ার কথা আমার মন থেকে ভুলতে পারছিলাম না। বারবার তার হাসিমাখা মুখ আমার চোখের সামনে ভেসে আসছিল। সে সবসময় আমাকে বলতেন, এই যে আমাকে ছেড়ে যেও না, নইলে আমি মরে যাব। আর এটাই ছিল বিয়ের প্রথম রাত, যখন আমি ওকে ছাড়া ছিলাম। আর সেই রাতেই কিষান এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। তখনও জানতাম না কিষানের কি হয়েছিল। হ্যাঁ, আমি আমার ঘরে বসে কিষানের কথা মনে করে কাঁদছিলাম। 3 দিন হয়ে গেল। তারপর আমি আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলাম, কিষানের কি হয়েছিল? তখন আমার শাশুড়ি বললেন, আমি জানি না, আমি আমার ঘরে বিশ্রাম করছিলাম, হঠাৎ একটা বিকট আওয়াজ হলো। বাইরে এসে দেখি রোহিত চিৎকার করছে আর চিৎকার করছে। হৃদয়ে হাত রেখে আমি এগিয়ে গেলাম। তখন দেখলাম কিষান মেঝেতে পড়ে আছে, সে ঘুমিয়ে ঘুমিয়ে মারা গেছে। রোহিত তার ঘরের বাইরে দিয়ে যাচ্ছিল। কিষানকে মাটিতে পড়ে থাকতে দেখে সে তার কাছে গেল, যার ফলে সে কিষানের মৃত্যুর খবর জানল। আমার শাশুড়ি কাঁদতে লাগলেন এবং আমি শূন্য চোখে তার দিকে তাকিয়ে রইলাম, যেন কিষানের মৃত্যুর জন্য আমিই দায়ী। সেই রাতে কিষানের সাথে আমি থাকলে হয়তো কিষান এমন যন্ত্রণায় তার জীবন বিসর্জন দিত না। জানি না তার কি হয়েছিল, তাকে সাহায্য করার কেউ ছিল না। যদি আমি সেই রাতে তার সাথে থাকতাম,
কিষানের মৃত্যু আমার কাছে একটা অমীমাংসিত ধাঁধা হয়ে দাঁড়িয়েছিল। একজন যুবক, সুন্দর ও সুস্থ কিষান কিভাবে মৃত্যুর ঘুমে পাড়ি দিতে পারে? আমার হৃদয় শান্তি পাচ্ছিল না। আমার কোনো সমর্থনও ছিল না। কিষানের কোনো চিহ্নও আমার কাছে ছিল না, যেটার সাথে থেকে আমার মন গলে যাবে। কিষান চলে যাওয়ার 3 মাস হয়ে গেল। আমি মায়ের বাড়ি ফিরে যেতে চাইলাম, কিন্তু আমার শাশুড়ি আমাকে আসতে দিল না। তিনি বলতে থাকলেন, তুমি আমার কাছে কিষানের একটি চিহ্ন। তোমার মধ্যে আমি কিষানের গন্ধ পাচ্ছি। তোমাকে আমি ফিরে যেতে দেব না। তাই তার কাছেই থাকলাম। মাকে জিজ্ঞেস করলে তিনিও একই কথা বললেন। তুমি থাকতে চাইলেও এটা তোমার নিজের পছন্দ, তোমার শ্বশুর বাড়ি, আমার কোনো আপত্তি নেই। তবুও তুমি ফিরে আসতে চাইলেও আমার কোনো আপত্তি থাকবো না, তবে খুশি হব। তারপর আমি শ্বশুর বাড়িতে থাকার সিদ্ধান্ত নিলাম। কিন্তু কিছুক্ষণ পর মায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেল। মা অসুস্থ হলে আমি মায়ের কাছে ফিরে আসি। কিষান মারা যাওয়ার 1.5 বছর হয়ে গেল। হঠাৎ একদিন আমার শাশুড়ি বাড়িতে এসে আমার কাছে বসে কাঁদতে লাগলেন। আমার নিজের ক্ষত তখনও তাজা ছিল। কিছুক্ষণ থাকার পর সে তার আসার কারণ ব্যাখ্যা করলো, যা শুনে আমি আর মা হতভম্ব হয়ে গেলাম। আমরা একে অপরের মুখের দিকে তাকাতে থাকলাম। কিষানের মা এই কারণে আমাদের বাড়িতে এসেছেন তা আমরা আশা করিনি। শাশুড়ি আসার কারণ জেনে মা চুপ হয়ে গেলেন। বললেন, আমি একা এই সিদ্ধান্ত নিতে পারবো না। তাই আমাকে পাম্মির সাথে কথা বলতে হবে। তাকে জিজ্ঞেস করতে হবে। পাম্মি যদি চায় তাহলে আমি আপনাকে হ্যাঁ সূচক উত্তর দেব, নইলে আর রাগ করবেন না। আমার মা তার সাথে নরম সুরে কথা বলে তাকে বোঝান। তাই আমার শাশুড়ি চলে যাওয়ার পরে তিনি যখন এই সম্পর্কের বিষয়ে আমার মতামত জানতে চাইলেন, আমি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছিলাম এবং বলেছিলাম যে আমি কিষানের সাথে অবিশ্বস্ত হতে পারি না। আমি রোহিতকে বিয়ে করতে চাই না। তাই দয়া করে আমার শাশুড়িকে পরিষ্কার করে না বলে দাও। আমি কিষানের বধূ হয়ে ওই বাড়িতে গিয়েছিলাম, এখন আবার রোহিতের বউ হয়ে ওই বাড়িতেই যাব, এটা আমি মেনে নিতে পারলাম না। আমার মা এইভাবে আমার শাশুড়িকে আমার অস্বীকৃতি জানিয়ে দিলেন। কিন্তু আমার শাশুড়ি সেই প্রত্যাখ্যানকে মনে লাগিয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়লেন। তার স্বাস্থ্যের অবনতি হলো এবং সে আমাকে বারবার ডাকতে লাগলো। রোহিত আমাকে ডেকে আমার শাশুড়ির অবস্থার কথা বলল আর বলল, তুমি শুধু একবার এসো, মায়ের অবস্থা খুব খারাপ আর সে বারবার তোমাকে ডাকছে। যদি তুমি একবার আসো তাহলে হয়তো তার হৃদয় গলে যাবে এবং সে তোমার প্রত্যাখ্যানের ধাক্কা থেকে বেরিয়ে আসতে পারবে। রোহিতের কথায় আমি চুপ হয়ে গেলাম। তারপর আমি রোহিতকে বললাম, তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। আসলে আমি আর বিয়ে করতেই চাই না। আমি একবার বিয়ে করেছি, এখন আর বিয়ে করতে চাই না। আমি আমার কিষানের নামে সারা জীবন বাঁচতে চাই। তাই আমাকে ক্ষমা করুন। কিন্তু আমার কথা শুনে রোহিত বলতে শুরু করলো, আমি নিজেও রাজি নই। তুমি আমার কাছে অনেক সম্মানের জায়গা। আমি তোমাকে সব সময় আমার বৌদি মনে করেছি এবং তোমাকে সম্মান করেছি। তাই আমি সম্পর্কের কথা ভাবতেও পারি না। আমি আমার মাকেও প্রত্যাখ্যান করেছিলাম, কিন্তু সে রাজি হয়নি। সে তোমাকে খুব ভালোবাসে, কারণ তুমি কিষান ভাইয়ের বউ ছিলে আর এখন তার বিধবা। তাই মা তোমাকে তার নিজের চোখের সামনে রাখতে চায়। কিন্তু তুমি যদি রাজি না হও তবে কোনো ব্যাপার না, আমি আমার মাকে বোঝাবো। আপনি শুধু মাঝে মধ্যে একবার আসবেন। রোহিত নম্রভাবে কথোপকথনটি শেষ করলেন এবং আমিও স্বস্তি ও গর্বিত বোধ করলাম। কিন্তু আমার শাশুড়ি কিছুতেই মানছিলেন না, আর তার অবস্থাও ভালো হচ্ছিল না। সব মিলিয়ে আমার মাও আমার শাশুড়ির দিকে হয়ে গেলেন এবং তিনিও আমার উপর চাপ দিতে শুরু করেছিলেন এবং বলেছিলেন যে তুমি রোহিতকে বিয়ে করো। এইভাবে আমিও শান্তিতে মরতে পারবো। আর কতদিন বিধবার সাজে তোমাকে দেখতে থাকবো? তুমি আমার একমাত্র সন্তান। তোমাকে এই সাদা কাপড়ে দেখে আমি ভেতরে ভেতরে মরতে থাকি। আমি চাই তোমার জীবনে আবার সুখ ফিরে আসুক। যা ছিল ভাগ্যে হবার তাই হয়েছে। কিষান আর তুমি এতদিন একসাথে ছিলে, এখন তুমি কিষানকে হৃদয় থেকে সরিয়ে নতুন জীবন শুরু করো। তোমার জীবন স্থির হলে আমিও শান্তিতে মরতে পারবো। মা তার সেই বিখ্যাত কথা শোনালেন। মা নিজের এই সংলাপটি পুনরাবৃত্তি করছিলেন।
যা আমাকে অনেক বিরক্ত করছিল। এবং এখন আমি রেগে গিয়ে বললাম যে আপনি সর্বদা এই সংলাপটি পুনরাবৃত্তি করেন এবং আমাকে আবেগগতভাবে ব্ল্যাকমেল করেন। ঠিক আছে, আমি রেডি। তুমি আমার শাশুড়িকে হ্যাঁ বলো। যে সিদ্ধান্তটা এতদিন নিতে পারিনি হঠাৎ করেই নিলাম। আমার সিদ্ধান্ত শুনে মাও খুব খুশি হয়ে গেলেন এবং আমাকে সুখী হওয়ার আশীর্বাদ করতে করতে কাঁদতে লাগলেন। আমি তাকে জড়িয়ে ধরে চুপ করে রইলাম। আমিও আমার এই আকস্মিক সিদ্ধান্তে পুরোপুরি অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু কোথাও একটা স্বস্তি অনুভব করছিলাম। আমিও নিশ্চিত ছিলাম যে কিষানের সাথে আমি এভাবেই যুক্ত থাকব। কাল যদি আমার মা আমাকে অন্য কোথাও বিয়ে করিয়ে দেয় তাহলে আমি কিষানের কথা সহজে মনে করতে পারতাম না, যেমন আমার নিজের বাড়িতে তার ছোট ভাইয়ের সামনে আমি কিষানকে অতটা নির্দ্বিধায় মনে করতে পারবো। কিষানের স্মৃতি জড়িয়ে ছিল সেই বাড়িতে, যে ঘরে কিষান আর আমি সুন্দর মুহূর্ত কাটিয়েছি। সেই ঘরটা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হতো, কিন্তু রোহিতকে বিয়ে করার পর সেই ঘরটা চিরদিনের জন্য আমার হয়ে যাবে। আমি সবসময় কিষানের সাথে সংযুক্ত থাকব। এই সব ভেবে আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম। মা খুব ভোরে আমার শাশুড়িকে এই খবর দিয়েছিল এবং সে সেদিনই খুশি হয়ে আমার কাছে মিষ্টি নিয়ে এসেছিল এবং আমার মুখ মিষ্টি করে দিয়েছিল। তিনি আমার শাশুড়ি হিসেবে আমাকে কিছু টাকা দিয়েছিলেন। আমার শাশুড়ি বসে বসে 3 দিন পরেই বিয়ের ডেট ঠিক করলো। এত তাড়াতাড়ি আমি প্রস্তুত ছিলাম না, কিন্তু আমার শাশুড়ি বলতে লাগলেন যে একটি মহৎ কাজে দেরি করা উচিত নয় এবং আমি চাই না আমার মেয়ে দূরে থাকুক। আমার শাশুড়ির ভালোবাসায় আমি অভিভূত হয়েছিলাম এবং তার সম্মতির আগে মাথা নত করেছিলাম। বিয়ের দিন ঠিক হয়ে গিয়েছিল, তাই আমার শাশুড়ি প্রস্তুতি শুরু করেছিলেন। যদিও আমি স্পষ্টভাবে আমার মাকে বলে দিয়েছিলাম যে তিনি যেন কোনো ধরনের প্রস্তুতি না নেন, কারণ আমার সব কিছুই ছিল এবং এটি আমার প্রথম বিয়ে ছিল না। কিন্তু আমার মা তখনও আমার জন্য কিছু জিনিস কিনেছিলেন। বিয়ের দিনও এসে গিয়েছিল। আমি বউ সেজে তৈরি হয়ে বসেছিলাম আর বারবার কিষানের কথা মনে পড়ছিল। আমাকে এভাবে দেখলে সে আনন্দে লাফিয়ে উঠত। তিনি আমাকে সব সময় ভালো পোশাক পরা এবং পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পছন্দ করতেন। তিনি আমাকে বলতেন, ম্যাডাম জি, সব সময় সেজেগুজে থাকুন। আমি আপনাকে সুখী এবং সতেজ দেখতে চাই। এবং আজ এই উপলক্ষে আমি তার কথা মনে করছিলাম। আমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। আমি রোহিতের স্ত্রী হয়ে গেলাম। এখন আমি রোহিতের সাথে বিদায় হয়ে এই বাড়িতে ফিরে এসেছি। আমি জানি না রোহিত এই সম্পর্কের জন্য রাজি ছিল কিনা, তবে তাকে কিছুটা শান্ত মনে হচ্ছিল। এর আগে আমি রোহিতের সাথে বেশ ফ্রি ছিলাম। রোহিতও বেশ স্বাধীন ছিল আমার সাথে। আমরা ফ্রিভাবে কথা বলতাম। কিন্তু এখন সম্পর্ক বদলে গেছে, তাই ভবিষ্যতে আমরা একে অপরের সাথে কিভাবে আচরণ করতে যাচ্ছি তা আমাদের ধারণা ছিল না। এই বাড়িতে আমার মর্যাদা ছিল শুধু বউ হিসাবে, কিন্তু এখন আমার রুম বদলে গেছে। আগে আমি কিষানের ঘরে ছিলাম, এখন রোহিতের ঘরে চলে এসেছি। আজ রাত আমার বিয়ের রাত, কিন্তু আমার মনে কোনো উত্তেজনা ছিল না, বরং আমি খুব অদ্ভুত অনুভব করছিলাম। যখন রোহিত রুমে এলো আমার হৃদয় আমার গলায় লাফিয়ে উঠল। আমি দ্রুত কুঁকড়ে গিয়ে বসলাম। রোহিতও আমার কাছাকাছি এসে বসলো। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি রোহিতের সাথে কথা বলবো, সে যেন আমাকে কয়েকদিন সময় দেয়। আমি প্রথমে এই সম্পর্কটিকে সর্বান্তকরণে মেনে নিতে চেয়েছিলাম, কিন্তু রোহিত আগ্রহের সাথে আমার হাত ধরেছিল। আমি তার কাজ দেখে হতবাক হয়ে গিয়েছিলাম। আমি তার কাছ থেকে এটা মোটেও আশা করিনি। সে কি করে এত তাড়াতাড়ি বৌদি আর দেওরের সম্পর্ক ভুলে যাবে? যদিও আমি এখন তার বউ, কিন্তু গতকাল পর্যন্ত আমি তার বৌদি ছিলাম। আমি দ্রুত রোহিতের হাত থেকে আমার হাত ছাড়িয়ে নিলাম। রোহিত বলতে লাগলো, পাম্মি, এখন তুমি আমার বউ, তোমার ওপর আমার সম্পূর্ণ অধিকার আছে। এভাবে আমার থেকে দূরে থেকো না। এই বলে রোহিত আমার আরও কাছে চলে এলো। তার স্বামী হওয়ার অধিকার পূরণ করতে গিয়ে মনে হলো রোহিত যেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়েছে। সে আবার লাফ দিয়ে পিছনে সরে যায়। তার মুখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল সে ভয়ানক কিছু দেখেছে। তার চোখ বড় বড় হয়ে গেছে। আমি হতবাক। সে দ্রুত গিয়ে সোফায় বসলো
রোহিতের এমন অবস্থা কেন হলো বুঝতে পারলাম না। তারপর রোহিত নিজেই আমাকে বলতে লাগলো, তুমি বিছানায় শুয়ে পড়ো আর আমি সোফায় ঘুমাবো। হ্যাঁ, আমারও এতে কোনো আপত্তি ছিল না। আসলে আমি এই বিষয়ে স্বস্তি পেলাম, কারণ আমি নিজেও এটা নিয়ে খুব দ্বিধাবোধ করছিলাম। তাই আমি চুপচাপ উঠে গেলাম, জামা কাপড় পাল্টে শুয়ে পড়লাম। আমি এখানে ঘুমাতে পারছি না। কিষানের চিন্তা আমার মাথায় আসছে। বারবার মনে হচ্ছিল আমি কিষানের সাথে অবিশ্বস্ত হয়েছি আর সে আমার সম্পর্কে অভিযোগ করছে। আমি মনে মনে তার কাছে ক্ষমা চাইছি। আমি জানি না রোহিত কতক্ষণ আগে সোফায় ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ঘুম আমার চোখ থেকে অনেক দূরে ছিল। তারপর আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। সকালে যখন আমি ঘর থেকে বের হলাম, আমার শাশুড়ি গভীর চোখে আমার দিকে তাকিয়ে আমাকে সুখী হওয়ার আশীর্বাদ করলেন। আমি নীরব চোখে তার দিকে তাকিয়ে রইলাম। কয়েকদিন এভাবেই কেটে গেল। একদিন আমার শাশুড়ি আমাকে বলতে লাগলেন, বৌমা, রোহিত তোমার সাথে ভালো আছে তো? আমি বললাম, হ্যাঁ মা, ভালো। তারপর জিজ্ঞেস করলেন, তোমাদের দুজনের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে উঠেছে নাকি? শাশুড়ির কথা শুনে আমি লজ্জায় লাল হয়ে গেলাম এবং মাথা নিচু করে দিলাম। আমার শাশুড়িও বুঝতে পেরে বললেন, চিন্তা করো না, রোহিত অবশ্যই তোমার দিকে ঝুঁকবে। আসলে রোহিত এই সম্পর্কের জন্য প্রস্তুত ছিল না। আমার জেদে আমি তাকে তোমাকে বিয়ে করতে রাজি করিয়েছিলাম। কিন্তু দেখো, একদিন সে অবশ্যই তোমার দিকে আসবে এবং তোমাকে একজন ভালো এবং সত্যিকারের স্বামীর মতো ভালোবাসবে। আমি আমার শাশুড়ি মায়ের কথা শুনে মাথা নিচু করেছিলাম। আমার আর রোহিতের বিয়ে হয়ে গেছে 10 দিন হয়ে গেছে, কিন্তু রোহিত যে আগ্রহ নিয়ে বিয়ের প্রথম রাতে আমার কাছে এসেছিল, এখন সেই অস্থিরতা কেটে গেছে। এখন রোহিত আমার কাছে আসতো না, সে আমার থেকে দূরেই থাকতো। মনে হলো সে আমার কাছে আসতে চায়, কিন্তু কিছু একটা তাকে আটকাচ্ছে। সেটা ঠিক কী জানি না। এখন আমার কাছে তার অবস্থা অদ্ভুত লাগতে শুরু করেছে। সে হঠাৎ রাতে জেগে উঠে বসতো এবং দীর্ঘ সময়ের জন্য রুমে এখানে এবং সেখানে ঘোরাফেরা করত। আমিও তাকে জিজ্ঞেস করলাম, কিন্তু সে আমাকে কিছু বলল না। একদিন বিরক্ত হয়ে এসে শাশুড়ির সাথে কথা বললাম। আমার শাশুড়ি সব শুনে অবাক হয়ে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, রোহিত তোমাকে একবারও স্পর্শ করেনি? তখন আমি মাথা নিচু করেছিলাম। সে আমার নীরবতার মানে বুঝতে পেরেছিল। আমার শাশুড়িও বিরক্ত হয়ে গেছিল। বিয়ের 10 দিন কেটে গেছে, কিন্তু আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। আমার শাশুড়ি কিছু চিন্তায় হারিয়ে গেল। সেই রাতে আমার শাশুড়ি রোহিতকে তার রুমে ডেকেছিল। আমি জানি না মা ছেলে দুজনেই রুমের ভেতরে কী মিটিং করছিল। তারপর পরের রাতে যখন আমি রুমে গেলাম, কিছুক্ষণ পর আমার শাশুড়ি 1 গ্লাস দুধ নিয়ে এলেন। তাতে জাফরান মেশানো ছিল এবং বললেন, এইটা রোহিতকে পান করতে দাও। তার মন নিশ্চয়ই তোমার দিকে ঝুঁকে যাবে, ওর মনে তোমার প্রতি ভালোবাসা বাড়বে। আমি ওনার কথা শুনে মাথা নেড়ে পাশের টেবিলে দুধটা রাখলাম। কিছুক্ষণ পর রোহিত রুমে এলো আর আমি ওকে বললাম এই দুধটা খেতে। কিন্তু রোহিত অদ্ভুত অভিনয় করলো। সে গ্লাসটা তুলে বাথরুমে ফেলে দিল। আমি ওর কাজ দেখে অবাক হয়ে গেলাম। ওকে কিছু বললাম না। হঠাৎ সকালের নাস্তার টেবিলে আমার শাশুড়ি রোহিতকে জিজ্ঞেস করলেন, তুমি কি দুধ পান করেছিলে? তখন সে বলল, না, দাদা স্বপ্নে এসে নিষেধ করলেন, তাই আমি পান করিনি। রোহিত এমন অভদ্রভাবে জবাব দিল যে আমি চুপ করে রইলাম, আর আমার শাশুড়িও চুপ করে রইল। এখন প্রতিদিনই এমন হয়, শাশুড়ি আমাকে জাফরান মেশানো দুধ রুমে আমাকে গিয়ে দিয়ে আসতেন আর রোহিতকে খেতে দিতে বলতেন। কিন্তু আমি রোহিতকে বললে সে দুধ খেত না, বরং বাথরুমে ফেলে দিত। এখন রোহিতের ওপর আমি রেগে যেতাম। আমি ভাবতাম ও কেন এমন করে। আর এখন আমি আমার শাশুড়ির ওপরও রাগ করছি যে দুধ সে যদি নাই খায় সে যেন না দেয়। প্রতিদিন এভাবে দুধ ফেলে দিয়ে লাভ কি? কিন্তু আমার শাশুড়িও নিয়মিত দুধের গ্লাসটা ঘরে রেখে যেতেন। রোহিতও নিয়মিত দুধটা ফেলে দিতেন। সেদিন রোহিতের সাথে এই ব্যাপারটা নিয়ে ঝগড়া করেছিলাম। রোহিত, তুমি যা করছো তা খুব অন্যায়। আফটার অল মা তোমাকে এত আদর করে 1 গ্লাস দুধ দেয় আর তুমি সেটা ফেলে দাও, কতটা খারাপ ব্যাপার। এভাবে দুধের অপমান করা হয়। খাবারের জিনিসের সম্মান করা উচিত।
আর মায়ের মনও ভেঙে যায়। রোহিত কয়েক মুহূর্ত চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকলেন, তারপর বলতে লাগলেন, আমি তোমাকে আগেই বলেছিলাম দাদা স্বপ্নে এসে আমাকে দুধ খেতে নিষেধ করেছে, এই কারণে আমি দুধ খাই না, আর কখনো পান করবও না। মায়েরও এটা বোঝা উচিত, কিন্তু আমি জানি না কেন সে বোঝে না। রোহিত কড়া গলায় জবাব দিল। তারপর আমি চুপ হয়ে যাই। আমি বুঝতে পারছিলাম না রোহিতের কি সমস্যা ছিল। রোহিত আমাকে বিয়ে করেছিল, কিন্তু এখনো পর্যন্ত আমাদের মধ্যে কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। বিবাহিত দম্পতিদের মধ্যে যে রোমান্স দেখা যায় তা আমার এবং রোহিতের মধ্যে ছিল না। আমি চেষ্টাও করিনি এবং সেও আমার কাছে অচেনা ব্যক্তির মতো থাকতো এবং আমিও তার থেকে দূরত্ব বজায় রাখতাম। আগে আমাদের যে সম্পর্ক ছিল তা ছিল দেওর আর বৌদির, এখন তাও আর নেই। আগে অন্তত আমি বৌদির মতো তার সাথে অনেক কথা বলতাম এবং তিনিও আমার সাথে অনেক কথা বলতেন, কিন্তু এখন সেই দেওর বৌদির সম্পর্ক শেষ হয়ে গেছে, তাই তিনি আমার সাথে কথাও বলতেন না। এখন যখনই সে আমার সাথে কথা বলার চেষ্টা করেন, আমার তার কথায় দ্বিধা লাগতো এবং আমিও তার সাথে কথা বলতে দ্বিধাবোধ করতাম। সেই দিনগুলিতে আমার জ্বর ছিল, আবহাওয়া পরিবর্তন হচ্ছিল, তাই আমিও তার কবলে পড়েছিলাম। সর্দি কাশি এবং জ্বর আমাকে দুর্বল করে দিয়েছিল। আমি বেশিরভাগ সময় রুমে শুয়ে থাকতাম। 2 দিন ধরে আমার কোনো চেতনা ছিল না। আমার শাশুড়ি এবং রোহিত আমার খুব যত্ন নেন এবং যখন আমার স্বাস্থ্য ভালো হয় তখন আমি আমার মায়ের কাছে আসি হাওয়া বদলের জন্য। আমার শাশুড়ি আমাকে খুশি খুশি দিল্লি থেকে অনুমতি দিয়েছিলেন। আমার মায়ের পাশে এসেও আমার স্বাস্থ্য দুর্বল ছিল। কখনো আমার মা আমাকে কিছু রান্না করে দিতেন, আবার কখনো আমাকে কিছু খাওয়াতেন, কিন্তু আমার কিছুই খেতে ভালো লাগতো না। এই জ্বর আমাকে ভিতর থেকে চেপে ধরেছিল। 1 সপ্তাহ অসুস্থতার সাথে লড়াই করার পর আজ আমার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছিল। তাই আমি আমার পুরানো বন্ধু পুনমের সাথে দেখা করার কথা ভাবলাম। আমি আমার মাকে পুনমের সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন গতকাল আমি তার মায়ের সাথে দেখা করেছি, তিনিও এখানে এসেছেন। তুমি যাও, তাদের সাথে দেখা করে এসো, ভালো হলো, তোমার মন ভালো হয়ে যাবে। আমি পুনমের কাছে গেলাম। ঠিক আমার সামনেই পুনমের সাথে দেখা হলো। সে আমাকে দেখে খুব খুশি হলো। আমিও তোমার কথা ভাবছিলাম, তোমার সাথে দেখা করার জন্য আজ আমার আসার ইচ্ছা ছিল, তুমি এসেছো, ভালোই হলো। দেখা হওয়ার কতদিন হয়ে গেল। পুনম আমাকে দেখে খুব ভালোভাবে স্বাগত জানালো। হ্যাঁ, আমিও তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু আমার শরীর খুব খারাপ ছিল। আজ আমি শরীর খারাপ থেকে উঠলাম, তাই আমি সাথে সাথে দেখা করতে চলে এলাম। তারপর পুনমের সাথে এখানের সেখানের গল্প করতে করতে যে কত সময় কেটে গেছে তা টেরও পেলাম না। হঠাৎ কথা বলতে বলতে পুনম আমাকে রোহিতের কথা জিজ্ঞেস করলো। তোমার দেওর মানে তোমার স্বামী তোমার সাথে ঠিক আছে? তখন আমি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললাম, ও ঠিক আছে, শুধু কিষানের কথা আমি মন থেকে ভুলতে পারি না। আমি রোহিতের সাথে সত্যিকারের সম্পর্ক শুরু করার চেষ্টা করি এবং যেন তার সাথে বিবাহিত জীবন শুরু করতে পারি, তাকে স্ত্রী হওয়ার সমস্ত অধিকার এবং ভালোবাসা দিতে পারি। তবে আমি কি করব? বাড়িটিও একটি, এবং সেই বাড়িতেই প্রথম আমি কিষানের বউ হয়ে গিয়েছিলাম, এখন রোহিতের বউ হয়ে বেঁচে আছি। তাই এত তাড়াতাড়ি পুরানো স্মৃতি মুছে ফেলা আমার পক্ষে খুব কঠিন। আমি এই কথাটা বলতেই পুনম মাথা নাড়ল আর তার হাত রাখলো আমার হাতে। সে বলল, সাহস হারাবে না, হৃদয় থেকে কিষান ভাইয়ের স্মৃতি মুছে ফেলার চেষ্টা করো এবং খোলা মনে রোহিতকে গ্রহণ করো। তারপর দেখো জীবন কত সুন্দর হয়ে উঠবে। আমিও পুনমের কথায় মাথা নাড়লাম। তারপর বাড়ি ফিরে এলাম। আমি বাড়ি আসার সাথে সাথে বললাম যে আমি কাল আমার শ্বশুর বাড়ি ফিরে যাব, অনেক দিন হয়ে গেছে। আমি জানি না আমার শাশুড়ি আর রোহিত কেমন আছে। আমার কথা শুনে মা বলতে লাগলেন, হ্যাঁ, আমিও তোমাকে তাই বলবো। সে বলতেই যাচ্ছিল, তোমার অনেক দিন হয়ে গেছে, তুমি 2-4 দিনের জন্য চলে যাও, তারপর আবার আসতে পারবে পরে যদি তুমি চাও। আমি বললাম ঠিক আছে। আমি উঠে রুমে এসে জামা কাপড় ব্যাগে রাখতে থাকলাম। সকালে নাস্তা করার সাথে সাথে আমি মাকে বললাম আমাকে ছেড়ে দিয়ে এসো। মা আমার শ্বশুর বাড়ি এলেন আমাকে ছেড়ে দেওয়ার জন্য।
আমার শাশুড়ি আমার মাকে দেখে খুব খুশি হলেন এবং বললেন, আমি রাতে তোমাকে খুব মিস করছিলাম, এবং বললেন এতদিন হয়ে গেল আমার মেয়ে বাড়ি ফেরেনি, ভাবছিলাম আজকে গিয়ে তোমাকে নিয়ে আসব, ভালোই হলো তুমি নিজেই এলে। আমার শাশুড়ি খুব আদর করে এই কথাটা বলেছিল, তাই আমি ওনাকে জড়িয়ে ধরলাম। সন্ধ্যায় রোহিত এসে আমাকে দেখে হঠাৎ থমকে গেল, যেন সে কিছু বলতে বলতে থেমে গেল। তারপর সে রুমে চলে গেল। আমি কিছুটা হতাশ বোধ করলাম। আমি ভেবেছিলাম যে রোহিত এতদিন আমার অনুপস্থিতি অনুভব করবে এবং আমাকে একবার বলবে যে সে আমাকে মিস করেছে, কিন্তু সে কথা সে বলল না, বরং চুপচাপ চলে গেল। আমি ভাবলাম সে হয়তো তার মায়ের সামনে বলতে দ্বিধা করছে। রুমে যাওয়ার পর সে অবশ্যই আমাকে বলবে আমি তোমাকে মিস করেছি, কিন্তু আমি রুমে গিয়েও রোহিত কিছু বলল না। আর আমার শাশুড়ি আবার 1 গ্লাস দুধ নিয়ে এলো, কিন্তু রোহিত ঘরে ছিল না, জামা কাপড় চেঞ্জ করে বাইরে চলে গেছে। আমিও শাশুড়িকে বললাম দুধটা ফিরিয়ে নিতে। দুধ তো সে খায় না, উল্টো সে বাথরুমে নিয়ে গিয়ে ফেলে দেয়। সে বলতে লাগলো, তুমি যদি এটা তাকে ভালোবেসে দাও তাহলে সে অবশ্যই পান করবে। আমি চুপচাপ গ্লাসটা চেপে ধরে রাখলাম। আমার শাশুড়ি চলে গেলে না জানি আমার মনে কী চিন্তা এলো যে আমি গ্লাসটা তুলে নিজেই পান করলাম আর বিছানায় শুয়ে পড়লাম। রোহিতের জন্য অপেক্ষা করতে করতে আমার তন্দ্রা লাগতে লাগলো। কিছুক্ষণ কেটে গেছে। হঠাৎ দেখি আমার মৃত স্বামী কিষান রুমে এসে আমাকে বলছে, তুমি যদি তোমার জীবনকে ভালোবাসো তাহলে এখান থেকে চলে যাও, এখানে থেকো না। সে আমার দিকে চিৎকার করে করে এই কথাই বলছিল, আর আমি এক ঝাঁকুনি দিয়ে উঠে বসলাম। আর আমার চারপাশে তাকিয়ে দেখলাম কিষান কোথাও নেই। তার মানে এটা ছিল আমার স্বপ্ন। কিন্তু কিষান আমাকে স্বপ্নে এই কথা কেন বলছে? কেন সে আমাকে এই বাড়ি থেকে পালিয়ে যেতে বলছে? আমি সাথে সাথে উঠে বাইরে দৌড়ে গেলাম। আমার শাশুড়ি আমাকে বাইরে আসতে দেখে চিন্তিত হয়ে উঠল। সে জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে বৌমা, সব ঠিক আছে তো? আমি বললাম, কিষান ওই রুমে আছে। আমি ঘাবড়ে গিয়ে রুমের দিকে ইশারা করে এই কথাটা বললাম। তখন আমার শাশুড়ি নিজেই ভয় পেয়ে গেলেন। উনি তৎক্ষণাৎ উঠে রুমের দিকে চলে গেলেন, কিন্তু ওখান থেকে ফিরে এসে বলতে লাগলেন, ওখানে কেউ নেই, রুমটা একদম ফাঁকা, তোমার নিশ্চয়ই কিছু ভুল হচ্ছে। কিন্তু আমি 2 হাতে মাথা ধরে বসে রইলাম আর বললাম, কিষান এসেছিল, আমি নিজে চোখে দেখেছি, আর সে আমাকে বলছিল তুমি যদি নিজের জীবনকে ভালোবাসো তাহলে এখান থেকে চলে যাও। এতে আমি কি বুঝবো? আমি অসহায়ভাবে কাঁদতে লাগলাম। আমার কথা শুনে আমার শাশুড়ির মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল, আর আমার দিকে তাকিয়ে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কিষান কি বলল? শাশুড়ি নিচু গলায় জিজ্ঞেস করলেন। তারপর আমি তাকে বললাম যে সে বলছে যদি তুমি তোমার জীবনকে ভালোবাসো তাহলে আমার কথা শুনে এখান থেকে চলে যাও। আমার শাশুড়ি পরাজিত ভঙ্গিতে সোফায় বসে পড়লেন। আমার শাশুড়ির স্টাইল আমার কাছে অন্যরকম মনে হয়েছিল, তাই আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মা? এই কথা শুনে আপনার মন এত খারাপ হয়ে গেল কেন? আমার কথা শুনে শাশুড়ির চোখ থেকে জল পড়তে লাগলো। সে জোরে জোরে কাঁদতে লাগলো। আমি খুব চিন্তিত হয়ে পড়লাম। জানি না আমার শাশুড়ির কী সমস্যা ছিল যেটা উনি এভাবে বলছিলেন। কিছুক্ষণ পর আমার শাশুড়ি ক্লান্ত হয়ে গেল। কাঁদতে কাঁদতে সে বলতে লাগলো, কিছু না বৌমা, আমার মন ভারী হয়ে গেল। কিন্তু আমি আমার শাশুড়িকে বললাম, মা, মনটা তো এমনি এমনি ভারী হয় না, তবে অবশ্যই কিছু আছে। আমার দিব্যি সত্যি করে বলো, ব্যাপারটা কি? আমি আমার শপথ করে শাশুড়িকে বাধ্য করলাম। তাই কয়েক মুহূর্ত চুপ করে থেকে তিনি বলতে লাগলেন, বৌমা, তোমাকে যা বলবো একদম সত্যি বলবো, তাই দয়া করে তুমি সত্যটা মেনে নেবে এবং সম্ভব হলে আমাকে এবং রোহিতকে ক্ষমা করবে। আমার শাশুড়ি যখন এই কথাটি বললেন, আমি বিভ্রান্ত চোখে তার দিকে তাকালাম। তারপর তাকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, কি হলো? তখন আমার শাশুড়ি বলতে লাগলেন, এই কথাটা যেদিন থেকে তোমায় প্রথম দেখেছিলাম সেদিন থেকে শুরু হয়। যেদিন আমি তোমাকে দেখেছিলাম রোহিতও তোমাকে সেই দিনই দেখেছিল। আমি কিষানের জন্য তোমাকে খুব পছন্দ করেছিলাম। আমি যখন বাড়িতে এসে কিষানের সাথে এই সম্বন্ধের কথা বললাম তখন সে আনন্দে ফেটে পড়ল।
আমি তার মুখের দিকে তাকিয়ে তার হৃদয়ের অবস্থা বুঝতে পারলাম। তাই যখন আমরা মা ছেলে দুজনেই এই একই কথা বলছিলাম, রোহিতও সেখানে চলে এলো। আমি রোহিতকে আমার সুখের মধ্যে সামিল করতে চেয়েছিলাম, কিন্তু তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং তার চোখের উজ্জ্বলতা একেবারেই চলে গেল। আমি নিজের খুশিতে এইসব অনুভব করিনি। আর এইভাবে আমি কিষানের জন্য তোমার কাছে সম্বন্ধ নিয়ে চলে আসি। আর সম্বন্ধ চূড়ান্ত হওয়ার সাথে সাথে আমি বিয়ের জন্য জোর দিয়েছিলাম এবং শীঘ্রই তোমাদের দুজনকে বিয়ে করিয়ে দিই। কিন্তু আমি জানি না যে আমার এটি কত বড় ভুল ছিল। আমার ছেলে রোহিত এটাকে তার অনেক বড় পরাজয় হিসাবে নিয়েছিল। সেদিন রোহিত যখন তোমাকে বিয়েতে দেখেছিল, সে তোমাকে পছন্দ করেছিল এবং তোমাকে নিজের করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সে তোমার সম্পর্কে আমার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু তার আগে আমি কিষানের জন্য তোমাকে পছন্দ করে নিয়েছিলাম। রোহিত আর আমাকে এই কথাটা বলল না, চুপ হয়ে গেল। সে মনে মনে তার ভালোবাসাকে চাপা দিয়ে রেখেছিল। সে ভেবেছিল হয়তো সময়ের সাথে সাথে এই জিনিসটা আপনা থেকেই শেষ হয়ে যাবে। কিন্তু তোমার বিয়ে হলো আর আমাদের বাড়িতে এসে তুমি সারাক্ষণ ওর চোখের সামনে থাকতে লাগলে। রোহিতের তৃষ্ণার্ত চোখ তোমার সুন্দর মুখের দিকে তাকিয়ে থাকতো, আর তুমি এসবের অজান্তে ছিলে। সেজন্যই যখন আমি বুঝলাম যে রোহিত তোমাকে পছন্দ করেছে, তখন আমি তাকে ধমক দিয়েছিলাম। ওকে অনেক খারাপ কথা বলে ওকে বুঝিয়ে বললাম, এই চিন্তাটা এখন মন থেকে দূর করে দাও, কারণ পাম্মি এখন তোমার বৌদি হয়ে গেছে। আর ওকে এসব চোখে দেখো না, সম্মানের চোখে দেখো। কিন্তু রোহিত আমার সাথে অনেক লড়াই করতে লাগলো। আমার কথা শোনা মাত্রই রোহিত রাগে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে চিৎকার করে বলতে লাগলো, তুমি আমার সাথে খুব খারাপ করেছো। যখনই ভালো কিছু হয় তুমি সবসময় দাদাকে দিয়ে দাও, এবং এখনও তুমি আমার সাথে একই জিনিস করেছো। তুমি আমার মনের সুখ, আমার ভালোবাসা কেড়ে নিয়ে দাদার কোলে রাখলে। এই কথা আমি কি করে ভুলবো? রোহিতের মনের মধ্যে বেড়ে ওঠা এই বিদ্রোহের অনুভূতিগুলো আমার কাছে বিপদের আশঙ্কা মনে হচ্ছিল। তবুও আমি তাকে বোঝাতে থাকি। এখন রোহিত বেশিরভাগ সময় চুপ থাকতে শুরু করেছিল, কিন্তু তবুও আমি তাকে ভয় পেয়েছিলাম। এবং একদিন তুমি যখন তোমার মায়ের কাছে গিয়েছিলে, তখন তোমাকে নিয়ে রোহিত আর কিষানের মধ্যে ঝগড়া হয়েছিল। কিষান জীবনে প্রথম তার ভাইয়ের গায়ে হাত তুলেছিল, কারণ রোহিত তোমাকে নিয়ে কিছু ভুল কথা বলেছিল। কিন্তু কিষান রোহিতের গায়ে হাত তুললে রোহিত পাল্টা জবাব দিল। সে প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে গেল, আর সে কিছুতেই দেখতে পেল না যে তার বড় ভাই তার সামনে দাঁড়িয়ে আছে। সে তার ভাইকে শ্বাসরোধ করে হত্যা করেছে। আমি তাদের দুজনকেই থামাতে থাকি, কিন্তু কেউ আমার কথা শোনেনি। কিষান নিজেকে রোহিতের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছিল। আমিও আমার সমস্ত শক্তি দিয়ে রোহিতকে টেনে নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু রোহিত এত শক্তি কোথা থেকে পেল জানি না। সে আমাকে ধাক্কা দিয়েছে, আর এক ভাই অন্য ভাইয়ের হাতে খুন হয়েছে। আমি আমার একটা ছেলেকে হারিয়েছি, কিন্তু দ্বিতীয় ছেলেকে হারাতে চাইনি। তাই আমি সবাইকে বলেছিলাম যে কিষান ঘুমের মধ্যে মারা গেছে। সম্ভবত তার হার্ট অ্যাটাক হয়েছিল। যদি লোকেরা সত্যটি জানতে পারে যে ভাই ভাইকে হত্যা করেছে, তবে আমার একটি ছেলে তো মরে গেছে, দ্বিতীয়টাও জেলের ভেতরে থাকতো। আমি একজন বৃদ্ধ মা কার ভরসায় থাকতাম? কিষানের মৃত্যুর পর রোহিত আমাকে বলেছিল যে বৌদিকে গিয়ে আমার জন্য সম্বন্ধ করো, আমি চাই ওকে বিয়ে করতে। আমি চুপ করে রইলাম, চোখ মেলে ওর দিকে তাকিয়ে রইলাম। যে তখনও বুঝতে পারিনি যে সে তার ভাইকে মেরে ফেলেছে। আমি তোমাদের বাড়িতে গিয়ে তোমার সম্বন্ধ নিয়ে এসেছি, তারপর তোমাদের দুজনকে বিয়ে করিয়েছি। কিন্তু প্রথম বিয়ের রাতে রোহিত যখনই তোমার খুব কাছে চলে এলো, সে তার মৃত ভাইয়ের মুখ দেখতে পেল। কিষানকে তার চোখের সামনে সে স্পষ্ট দেখতে পাচ্ছিল, আর তাই ভয়ে রোহিত তোমার কাছে যায়নি। আবার যখনই তোমার কাছে যাওয়ার চেষ্টা করলো, তখনই কিষানের মুখ দেখতে লাগলো আর ভয় পেয়ে গেল। যখন আমি জানলাম তোমাদের মধ্যে এখনো কোনো বিবাহিত সম্পর্ক নেই, তখন আমি রোহিতের সাথে কথা বললাম। রোহিত আমাকে সব খুলে বলল। আমি ভাইয়ের মুখ দেখতে পাচ্ছি। যখনই আমি পাম্মির কাছাকাছি যাওয়ার চেষ্টা করি,
আমি কিষাণকে হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আমি রোহিতের সাথে তোমার একটি সংসার করতে চেয়েছিলাম, এবং এখন আমি চাইছিলাম যে তোমরা দুজনেই জীবনে সুখী হও। তাই আমি এমন কিছু জিনিস দুধের সাথে মেশাতাম যাতে রোহিত সেই দুধ পান করবে এবং তারপরে সে জ্ঞান হারাবে এবং তোমাদের দুজনের মধ্যে বিবাহিত সম্পর্ক তৈরি হতে পারে। কিন্তু এখন রোহিত তার ভাইয়ের মৃত্যুর জন্য অনুশোচনা অনুভব করছিল, তাই সে ইচ্ছাকৃতভাবে দুধ পান করেনি এবং সে তোমার কাছে এখনও আর যেতে চায় না। সে প্রায়ই স্বপ্নে কিষাণকে দেখে। কিষাণ তার ওপর রাগ করে। তারপর সে উঠে বসে। রোহিত অনুতপ্ত হতে শুরু করেছে, তাই সেও তোমার কাছে আসে না, কারণ সে তোমার দিকে পা বাড়ালেই সে দেখে কিষাণ তার সামনে দাঁড়িয়ে আছে। তখন রোহিত ভয় পেয়ে পিছনে সরে যায়। রোহিত এখন অনুতপ্ত হয় এবং বারবার ক্ষমা চায়, কখনো কিষাণের কাছে, আবার কখনো আমার কাছে। আমি কি তাকে ক্ষমা করতে পারি যে আমার ছেলেকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, যে শুধু একজন নারীকে পাওয়ার জন্য আমার ঘরবাড়ি ধ্বংস করেছে? রোহিত যদি এটা আগে বুঝতো তাহলে হয়তো আজ এই পরিস্থিতি অন্যরকম হতো, কিন্তু সে হিংসা আর ভালোবাসায় অন্ধ হয়ে এমন একটা পদক্ষেপ নিল যে সে আমার পৃথিবী ধ্বংস করে দিল। কিন্তু এখন সে অনুতপ্ত। আমি তাকে বোঝাতে চেষ্টা করতাম যে এখন তুমি যেভাবেই হোক না কেন পাম্মির সাথে বাঁচার চেষ্টা করো এবং তাকে সম্মান করো আর ভালোবাসা দাও, সে তোমার স্ত্রী। কিন্তু সে বলে এটা আমার নিয়ন্ত্রণে নেই। আমি পাম্মির কাছে যাওয়ার চেষ্টা করতেই কিষাণ এসে আমার সামনে দাঁড়ায়। তারপর আমি তার কাছ থেকে দূরে সরে যাই। আমি তোমাকে এসব বলতে চাইনি, কিন্তু আজ তুমি কিষাণের কথা এইভাবে বলেছিলে, তাই তোমাকে এইসব বলতে বাধ্য হলাম, কারণ তোমার এইসব জানার অধিকার আছে। কিন্তু আমার মেয়ে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি একজন অসহায় মা ছিলাম, একের পর এক ছেলেকে হারাতে চাইনি, তাই তোমায় আর সবাইকে মিথ্যে বলেছি, তাই আমাকে ক্ষমা করে দিও। শাশুড়ি আমার সামনে হাত জোড় করে বললেন, কিন্তু আমি তো যেন ওখানে ছিলামই না। আমার শাশুড়ি আমার ওপর কী পাহাড় রেখেছিলেন। আমার কাঁধ এই বোঝা বইতে অস্বীকার করছিল। এত বড় সত্য আমার ওপর এসে পড়েছে, আমি কিছুই বুঝতে পারিনি। কি করব? আমি চুপচাপ উঠে আমার রুমে এসে শুয়ে পড়লাম। আমার মনে অতীতের পুরো কাহিনী বাজছিল। বিয়ের পর যেই সময়টুকু আমি কাটিয়েছিলাম সেই সব মুহূর্তগুলো এক এক করে মনে পড়ে যাচ্ছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে রোহিত আমার সাথে এইসব করতে পারে। আমি সাথে সাথে উঠে ব্যাগে কাপড় ভরতে শুরু করলাম এবং আমার মায়ের কাছে ফিরে এলাম। আমার শাশুড়ি আমাকে থামাতে লাগলেন, কিন্তু আমি থামলাম না। আসলে আমি ঠিক করেছিলাম যে আমি আর কখনো এখানে আসব না, আর এই সব লোকের সাথে আমার কোনো সম্পর্কও থাকবে না। রোহিতও জানতে পেরেছিল যে আমি তার সম্পর্কে সব জেনে গেছি। সে আমার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমি আমার হৃদয়কে পাথর করে দিয়েছিলাম এবং তার দিক থেকে আমার কান বন্ধ করে রেখেছিলাম। যখনই আমার মা আমাকে এই অবস্থায় দেখতেন, তখনই তিনি বারবার জিজ্ঞাসা করতেন, কিন্তু আমি এখনো পর্যন্ত আমার মাকে এই বিষয়ে কিচ্ছু বলিনি, কারণ আমি চাইনি আমার মাকেও সেই কষ্টটা দিতে যেটা আমি পার করছিলাম। রোহিত বারবার আমার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার সাথে আমার কোনো সম্পর্ক রাখার ইচ্ছা ছিল না। আমি আমার শাশুড়িকেও স্পষ্টভাবে নিষেধ করে দিয়েছিলাম যেন কোনো ধরনের সম্পর্ক না রাখে আমার সাথে। মায়ের বাড়িতে আসার পর 2 বছর কেটে গেছে। মা জানতো না কি হয়েছে, আমিও তাকে কিছু বলিনি। আমার এখনই ফিরে যাওয়ার কোনো ইচ্ছা নেই। আমি আমার বাকি জীবনটা নিজের মায়ের সাথেই কাটাতে চাই। আমি রোজ ঘুমিয়ে ঘুমিয়ে কিষাণের কাছে ক্ষমা চেয়ে বলি সে যে তোমার খুনি তা আমার জানা ছিল না, নইলে আমি তাকে কখনোই আমার জীবনে অন্তর্ভুক্ত করতাম না। আমি তাকে তোমার ভাই ভেবেছিলাম, কিন্তু সে তোমার খুনি হয়ে গেল। কিষাণ এই কথা শুনে হাসে, আর আমিও তৃপ্তি বোধ করি যে সে আমাকে ক্ষমা করে দিয়েছে। আমাকে হয়তো বাকি জীবনটা এভাবেই কাটাতে হবে, কারণ এখন বিয়ের নামে আমি ঘৃণা বোধ করি। বন্ধুরা, আপনারা কি মনে করেন? আমি কি রোহিতকে ক্ষমা করে রোহিতের সাথে আমার বিবাহিত জীবন শুরু করব? কমেন্ট বক্সে আপনার মতামত দিন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পের আসরে। ততক্ষণের জন্য টাটা।